এই ভিড়ের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটে যাবে একদমই ভাবতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এত ফ্রেশ লাগে না, আর আজকে এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে। কালকে দুপুরবেলা ঘুমানোর পরেও রাত্রিবেলা যখন এডিটে বসেছি তখন বারবার ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। কোনো রকমে এডিট কমপ্লিট করে একদম সাথে সাথে শটানে ঘুম। আজকে অ্যালার্ম বেজেছে, তারপর আমার ঘুম ভেঙেছে, এরকম অবস্থা হয়েছে ভাবো। অন্য দিনগুলোতে অ্যালার্মের অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে যায়, তারপরে ঘুম থেকে তো কোনো রকম উঠলাম, উঠে এত চোখটাকে টেনে টেনে কাজ করছি, মনে হচ্ছে শুধু চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে শনিবার, আজকে 4th স্যাটারডে। রাকেশের তো 4th স্যাটারডে ছুটি থাকে, কিন্তু আমার তো শনিবার স্কুল আছে। ওই যে তোমাদেরকে বললাম এরপরের সপ্তাহটা গোটা সপ্তাহ ছুটি থাকবে ইলেকশনের জন্য, ওই জন্যই আমার এই সপ্তাহে স্কুল আছে। আর ঝনকের তো পড়া আছে, আমি যখন স্কুলে যাই তো ও তো আমার সাথেই যায়, তাই ওর পড়াটা এখন সকালবেলায় কিছুদিন চলছে। রাকেশকে তাই বললাম যে ভালোই হয়েছে, এই সপ্তাহে আমি আর ঝনক থাকবো না, তুমি বাড়িতে আরাম করো। যখন তোমার অফিস থাকে তখন তো আমি ঝনককে নিয়ে কাজকর্ম করি, আর এখন আমার স্কুল, আমি ঝনককে নিয়ে যাবো, তুমি বাড়িতে আরাম করো। তখন আমাকে বললো না, আমার আর আরাম হলো না এই সপ্তাহে। 4th স্যাটারডে হওয়া সত্ত্বেও আমার রোস্টার ডিউটি পড়েছে। রোস্টার ডিউটিটা এমন, হয়তো অফিসের টাইমিংয়ের মতো অতটা টাইমিং নয়, কিন্তু অফিসের টাইমেই যেতে হয়। একসাথেই বেরোবো আজকেও। আর এই রোস্টার ডিউটিটা কামাই করলে চলে না, যদি কামাই হয়ে যায় তাহলে অন্যান্য কোনো কলিগকে নিজের বলে দিতে হয় যে আমার হয়ে তুমি ডিউটিটা করে দাও, তোমার যেদিনকে ডিউটি পড়বে সেদিনকে আমি করে দেবো। রোস্টার ডিউটির নিয়মটা হলো এইরকমই। তাই রাকেশও আজকে অফিস যাবে। আজকে শনিবার হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকের খুব চাপ। এর আগের সপ্তাহেও অফিস করেছে, এই সপ্তাহেও অফিস। আর আমাদের স্কুল আর ঝনকের পড়া তো আছেই। সামনেই ঝনকের পরীক্ষা, তো ওই জন্য এখন একটা দিনও পড়া কামাই করা যাবে না। না হলে না বাড়িতে একদম আমার কাছে বেশিক্ষণ পড়তে চায় না, হয়তো অল্প একটু পড়লো, কিন্তু ওর দিদা যেমন বুঝিয়ে বাজিয়ে, খুব ধৈর্য ওনার, এত ভালোবেসে পড়ান। আমি সেই রকম অতটা ধৈর্য নিয়ে পড়াতে পারি না, আসলে আমার বয়সটাও কম। তারপর সারাদিন স্কুলের বাচ্চাগুলোর সাথে হ্যান্ডলিং করতে করতে, ওদের সাথে ওদেরকে ট্যাকেল করতে করতে না, মানে অর্ধেক ধৈর্য ওখানেই শেষ হয়ে যায়। ঝনককে যে রাত্রিবেলা নিয়ে বসি অনেক কষ্টে, নিজে বুঝতে পারি যে এত কম ধৈর্য হলে বাচ্চা মানুষ করা যায় না, কিন্তু আমার এখন ধৈর্যটা বাড়াতে হবে। চলো, সকাল সকাল অনেক কথা বলে দিনটাকে শুরু করলাম, এবার দেখতে থাকো আজকের ভিডিওটা। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো রান্নাঘরে এসে রান্নাবান্নাটা দিয়ে দেওয়া। কিছু কিছু দিন এমন হয় উনি 6:30টার মধ্যেও ঢুকে যান। আজকে যেমন 7টা বেজে গেছে, এখনও আসেননি। কোনো কোনো দিন 7টার আগে বা 6:30টার মধ্যেও ঢুকে যান। এদিকে রান্না তো দিয়ে দিয়েছি, ওই দেখো। আর আজকে একটা কাজ কম আছে। অন্যদিন রাকেশকে টিফিন গুছিয়ে দিতে হয়, রাকেশ টিফিনটা নিয়ে যায়। আজকে রোস্টার ডিউটি বললাম না, একটু তাড়াতাড়ি ফিরে যাবে, তাই জন্য সকালের খাবারটা খেয়ে যাবে, ফলটা দিয়ে দেবো। আর টিফিনটা মানে দুপুরের খাবারটা বাড়িতে ফিরেই খাবে, তাই জন্য আজকে টিফিন গোছানোর ঝামেলা নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার সাথে সাথে দেখো রোদ, এই যে রোদ। এই রোদটা শীতকালে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে সকাল সকাল এরকম রোদ ভালো লাগে বলো তো? একদম ভালো লাগে না। ওই জন্য আমি এখন এই রান্নাঘরের ধার কাছ দিয়ে আর যাবো না, হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ। একটু বারান্দায় বসি, এখানটা বেশ আরামদায়ক। প্রথমে ভাবলাম যে বাইরে একটুখানি চা নিয়ে বসবো, ওই জন্য নিজের জন্য একটু চা করলাম। কিন্তু চা করতে গিয়ে দেখলাম হাজার একটা কাজ। আগে জল ভরলাম, তারপরে যেই চাটা বসালাম তখন ভাবলাম যে ও বাবা, ফ্রিজের মধ্যে তো দুধ আছে, দুধটাকে তো জাল দিতে হবে। এক্ষুনি রান্নার দিদি চলে আসবে, আর রান্নার দিদি আসা মাত্রই 3টে গ্যাস ওভেন দখল করে নেবে। তখন আমি কোথায় দুধ জাল দেবো, আর কোথায় বা ছানা করব? তাই জন্য দুধটাকে ঢেলে দুধটা জাল দিতে বসিয়ে তারপরে আমি চায়ের জলটা বসালাম, আর চাটাও করে নিলাম। আজকে একটু বেশি করে চা খাবো। আসলে এত ঘুম পাচ্ছে, ঘুম কাটানোর জন্য চা ছাড়া এখন আর কিছুর কথাই মাথায় এলো না। আজ সকাল থেকে এনার্জিটা এতটাই কম ছিল যে চা পাতা দিয়ে চা করতে আর ইচ্ছে হলো না। টি ব্যাগ ছিল, সেটা দিয়েই ফাঁকতালে কাজ ছেড়ে নিলাম। এই যে এই দুধ জাল দেওয়া, এটা একটা বিরাট টাইম টেকিং কাজ, অসহ্য লাগে করতে মাঝে মধ্যে। আর দুধটা যদি আমি রেখে দিয়ে চলে যাই কোনোভাবে, ব্যাস উতলে পড়ে যাবে। তাই যতক্ষণ দুধ জাল দিয়ে আমি ঠায় দাঁড়িয়ে থাকি। আজকে দাঁড়ানোর এনার্জি পাচ্ছি না, উঠে বসলাম ওইখানে। কি অবস্থা দেখো তো, সমানে ঘুম পেয়ে যাচ্ছে, হাই তুলেই যাচ্ছি। আসল ব্যাপার হলো সকাল থেকেই শরীরটা একদম ভালো লাগছিল না, কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না। কিন্তু কাজ তো করতেই হবে, যেহেতু টাইম মতো বেরোতে হবে, তাই কাজটাও করে নিতে হবে। কাজ না করে তো আর বেরোনো যাবে না, আর না হলে টাইম মতো বেরোতে পারবো না। দুধটা ঢালার পরে বাটিটা এতটাই ভরে গেছিলো যে দুধটা সামান্য একটু ফুলে উঠলেও পড়ে যাবে। ওই কারণেই আমি ঠায় দাঁড়িয়ে থাকলাম এই দুধের বাটির পাশে। দুধটা বসিয়ে ঠায় দাঁড়িয়েছিলাম, ওই জন্য এই অবস্থায় বন্ধ করতে পারলাম। এই দেখো কত অবধি উঠেছে, আর না হলে পড়ে যেত, ব্যাস কাজ বাড়তো। তাই জন্য আমি দুধ বসিয়ে কখনো না এদিক ওদিক যাই না, একদম এখানে দাঁড়িয়ে থাকি ঠায়। ইচ্ছে করছে না, তাও ঠায় দাঁড়িয়ে আছি।
হলো মোটামুটি, এবার যাই চাটা খাই। সকালে ঘুম থেকে ওঠার পর অতটা গরম লাগে না, কিন্তু যেই কিছু কাজ করলাম তারপরে গ্যাসের তাপ, রোদের তাপ, ব্যাস গরম লেগে গেছে। তাই জন্য ঘর থেকে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসে ফিট করলাম। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসলাম আরাম করে চাটা নিয়ে, যাতে গরমে কষ্ট না হয় আর এইখানে বসে বসে একটু আরাম করে চাটা খেতে পারি। সারা দিনের মধ্যে এই সকালবেলার একটু টাইম আমি পাই নিজের সাথে কাটানোর জন্য। আজকে শরীরটা ভালো লাগছিল না বলে এখানে বসে থাকলাম, কিন্তু অন্যান্য দিন ঘরের কাজ করি, কখনো একটু নিজের মতো বসে থাকি। এমন কিছু ভাবনা চিন্তা আছে যেগুলো সবার মধ্যে থাকলে হয় না, নিজে চুপচাপ বসে থাকলে সেগুলো ভালো মতো চিন্তা করা যায়। চাটা খেয়ে ঘুমটাকে কোনো রকম কাটিয়েছি, এবারে ঘরের কাজে লেগে পড়লাম। এই কিউট জিনিসটা ক্যাপচার না করে পারলাম না। স্নান করতে ঢুকতে যাচ্ছিলাম, তার আগে যখন শুনলাম আমার ঝনকবাবু এইরকম বাথরুম সিঙ্গার হয়ে উঠেছে, তোমার সাথে না শেয়ার করে সেটা হয়। সকালবেলা তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি, এখন তোমাদেরকে ঠিক ইনফরমেশনটা দিই। এই টেবিলের অবস্থা দেখো, এইখানে রাকেশের ফল কেটে গোছানো হলো। এখানে দুজনের, বাবার আর ছেলের, এই বাবার আর এই ছেলের দুজনের দুপুরের খাবার একেবারে বাটিতে বাটিতে গোছানো, শুধুমাত্র ভাতটা নিয়ে নেবে হলো। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে একে আজকে বসিয়ে দিয়েছি আবারও ছেলেকে খাওয়াতে। সকাল সকাল আমাদের দুজনের একটা ঠান্ডা লড়াই হয়ে গেছে। ঠান্ডা লড়াইয়ের কারণটা তোমাদেরকে বলি, ভুল ইনফরমেশনটা কি, তোমাকে আমি বলেছিলাম যে ওর রোস্টার ডিউটি আছে কিন্তু নেই, সেটা আমাকে কোনো রকমভাবে জানানোর প্রয়োজন মনে করেনি। আমি 6টার থেকে উঠে গাজন করছি, আর নিজে আমি যখন ওঠাতে গেছি 8টার সময় আমাকে বলছি আমাকে এখন ডেকো না, আমি একটু দেরি করে উঠবো, আমার আজকে অফিস নেই। অফিস থাকলে আমরা 9:30 বেরোই, অফিস না থাকলে কিন্তু 9:30 না বেরোলেও হয়। এই দেখো এখন ঘাপটি মেরে আছে, চুপ করে আছে, দেখো কোনো কথার উত্তর দিচ্ছে না। কটা অবধি? 3টে। আমার এত ঘুম পাচ্ছিল সকালবেলা, আমার আজকে সকালবেলা এত ঘুম পাচ্ছিল, পটিতে বসে বসে আমি ঘুমিয়ে পড়েছি। সিনেমা দেখেছো? কেউ এখনো জানেই না, কেউ এখনো জানেই না আমরা যে ঘুরতে যাচ্ছি। বলেছিলাম ঘুরতে যাচ্ছি, কিন্তু কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তুই কি করছিস? 15 দিনের একটানা লম্বা ট্যুর। আচ্ছা, এখন তোমার কিছু বলতে হবে না, কোনো কিছু মাথায় নেই। থাকবে কেন? তুমি আছো যখন, তুমি যখন আছো, এটা তো একটা ব্যাপার না। তোমাকে কে টাইম দেয়নি? একবার তাকিয়ে নিল 15 দিনের জন্য বেড়াতে যাবে, ভালোই তো ব্যাপারটা বেশ। শিবানী দিকে, ও শিবানী দি তোমার নামে দোষ দিয়ে দিচ্ছে, তোমার খুব আনন্দ পেয়েছে। শোনেইনি তোমার কথা, শুনেছে, এর উপর একবার তাকিয়ে নিল যখন বলছি আমি। আচ্ছা, এবার তোমাকে সেই ঘুরতে যাওয়ার জিনিসের জন্য আমি কিচ্ছু তোমাকে বলি। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমাকে রাত্রিবেলা শোয়ার সময় আমাকে জানানোর প্রয়োজন মনে করনি তোমার অফিস আছে? পুরো কথাটা এড়িয়ে যাচ্ছে, তার মানে এটা আমাকে আগে বলতে হবে, কাজটা ঠিক করেছো কি করোনি? ভুল করেছি। তারপর অন্যান্য আশ্রমগুলো কেমন এগুলো সব দেখছিলাম। আচ্ছা, এইটুকু তো বললাম, এতে তোমরা গেস করে বলো তো কোথায় যাচ্ছি আমরা? না, কাউকে কেউ কিছু বলবে না। না, কিছু বলবো না, এইটুকু বললাম। কেন? ওই যে অন্যায় স্বীকার করেছে বলে, তাও আবার অন ক্যামেরা। আমার ছেলেটার ইদানিং দেখছি পোকামাকড়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। দেখো অবস্থা, আমার কাজ করে দেওয়ার জন্য কেউ নেই, আর ওনার জন্য ডানে বায়ে দুজন রয়েছে, একজন ডাকিনী, একজন যোগিনী। সেটা ঠাকুরের সামনে থাকে, তাহলে তো হচ্ছে বাবুর মা ঠাকুর, কালী ঠাকুর। আমি মাঝে মধ্যে সেরকমই করো। সবচাইতে বড় বিরক্তিকর কি জানো তো? তুমি যখন ঘুম থেকে উঠে যখন আমার উপরে চিল্লাও, ঘুম থেকে উঠে তোমার ওই চিল্লানো বকর বকর, ওই আরেকজন আসছে দেখো পেছন থেকে উকি মারছে, ওই যে পালাচ্ছে। আজকে গীতাদিকে আমি বলেছি তোমার চুলটা যেমন বাঁধো ওরকম উঁচু করে আমাকে একটা চুল বেঁধে দাও, কিন্তু যাতে টাইট থাকে। মনে হচ্ছে না, এই চুলে হবে না, পারছে না। দেখো শুধু কটা বাজে দেখবে, এই দেখো 10টা বাজে।
এবার থেকে যদি যখন অফিসের জন্য বেরোবে না তখন আমাকে তাড়াহুড়োটা দিয়ে দেখো তুমি আমাদের শুধু। 10টায় বেরোনো তুমি শুধু তাড়াহুড়োটা দিয়ে দেখো তুমি। এখন 10টা বাজতে 5, যাই 5 মিনিটে স্নান ফান সব করে আসি, তারপরেই যাবো। 10টা 15 বেরোলে হয়ে যাবে তো। সবসময় কিভাবে আমাকে খেপায় দেখেছো তো? আমি না মাঝে মধ্যে বুঝতে পারি ও ইয়ার্কি মারছে, আর মাঝে মধ্যে খুব রেগে যাই। আর কি কোনোদিন দুষ্টুমি করবি না? কথা শুনে শুনবি? হ্যাঁ, এটা কে? এটা আমার বাচ্চা। ঝনককে নিয়ে ঝনকের দাদুভাইয়ের বাড়ি এসে গেছি। এইবারে ঝনককে পড়তে পাঠাবো আর আমিও স্কুলে যাব। তার আগে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আসলে সকাল থেকে তো একটু বিশ্রাম নেওয়ার টাইম হয় না, শুধু দৌড়োদৌড়ি আর দৌড়োদৌড়ি, শরীরটা আর চলে না। এখন এই 10-15 মিনিট একটু শুয়ে নিলে তারপরে আবার কিছুক্ষণ কাজ করে দেবো। এই তো দেখি এটাই কাজ? হ্যাঁ, এখানে কি স্কুলে কি বিস্কুট খেতে আসিস? দিয়ে দাও না এখানে একটা করে। এই একটা থেকে দুজনকে ভেঙে দাও, একটা থেকে দুজনকে ভেঙে দাও। স্কুলে যখন একরকম ড্রেস পরে দুটো আসে আর যখন এসে এইরকম কিউটগিরি করে তখন দুটোকে দেখলে আমার এত হাসি পায়। বিস্কিট নেওয়ার জন্য দুজন মিলে একেবারে হামলে পড়েছে আন্টির ওপরে। আমাদের বাড়িতে তুমি যাবে আচ্ছা ঠিক আছে, আগে যাবো তোমাদের বাড়ি, পরে যাবো চেরিবেরি। না? সে আবার কি? চেরিবেরি তো আমাকে দিয়া বলে ডাকে, তুমিও আমাকে দিয়া বলে ডাকো। না ওরকম হিংসুটে বানা করতে রে। না, চেরিবেরি আর খেলবে না তোমার সাথে। খেলবো না আমি চেরিবেরির সঙ্গে। চেরিবেরির বাড়িও যাবো, তোমাদের বাড়িও যাবো। না, কেন তো আমি চেরিবেরির বাড়ি গেলে তোমার অসুবিধাটা কি? না, তুই আমাদের বাড়িতেই যাবি। সেটা বললে হয় কখনো? না আমাদের চেরিবেরি আমাকে কত ভালোবাসে। না, চেরিবেরি আমার কথা শোনে। আমি শুনবো। শুনবে তো? হ্যাঁ, সামনে এখন অনেকগুলো দিন ছুটি। ঝনক সেটা বুঝতে পেরে গেছে, তাই দিয়ার কাছে বায়না শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে যাবে। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু মেন সমস্যাটা হয়ে গেল যখন বায়না শুরু করলো চেরিবেরির বাড়ি কোনোভাবেই যাওয়া যাবে না। এই দেখো, এই দেখো। বিছানা করে দিয়েছো? হ্যাঁ, তুমি এত বড় হয়ে গেছো এখন আমার বিছানা করে দিচ্ছ? হ্যাঁ। বাবা, আরে বোঝো ঝনক এখনো 5 বছর বয়স হয়নি। বললাম যে ঝনক একটু বালিশগুলো পাত না, দেখো বিছানা করে দিয়েছে। গুড বয়, কত ভালো ছেলে। আসো, ভালো ছেলে। ই বাবা, এই মাছ খাটের মধ্যে কতগুলো। ই বাবা, সন্ধ্যেবেলা তোমার খিদে পেয়ে গেছে? এ, কি খাচ্ছ? বাদাম বিস্কুট। ই বাবা, খাও। একটা জায়গায় নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? সারপ্রাইজ। খুশি হয়েছো? সকালবেলা পড়াশোনা করে নিয়েছো সুন্দর করে, ডিস্টার্ব করোনি, তাই জন্য এখন তোমার জন্য সারপ্রাইজ, ঠিক আছে? পাঞ্জাবি পরে মাঞ্জা দিয়ে কোথায় গেছে? বাড়িতে মন ডেকে না নাকি তোমার? পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলাম। এই আটপুরাকে কে বিয়ে করবে? আর বিয়ে করতে গেছিলাম বলে এটা তো বিয়ের পাঞ্জাবি না, এই পাঞ্জাবি পরে হবে না। আটপুরা না, ফুলবুড়া। এই ফুলবুড়াকে আর কে বিয়ে করবে? চলো, পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঞ্জা টাঞ্জা দিয়ে সে বাড়িতে মন টেকে না। আর আমি যখন বাড়িতে থাকি বলি যে বিকেলবেলা এরকম পাতলা একটা পাঞ্জাবি পরেছে কি আরাম। ফুলহাতা, তাই বলে ফুলহাতা জিনিস পরা মোটেই আরাম না। এই অনেক আদর খেয়েছিস, চল। আজকে তোর বাবার সাথে থাকার কথা ছিল দুপুরবেলা, দয়া করে নিয়ে এসেছি আমার সাথে, চল। ঝনক বাবা মার খাবা? ঝনক বাবা বিরু যাবা? ঝনক বাবা ঘোড়ার পিঠে উঠবা? রাকেশকে সারাটা দিন দেখতে না পাওয়ার পর যখন সন্ধেবেলা ঝনক দেখতে পায় তখন ওর রিয়াকশনটা হয় ঠিক এইরকমই। আর সব সময় বাবার চামচাগিরি করে যাচ্ছে, জানো তো? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। স্কুল নেই বলে কি অনেক আচ্ছা, লাড্ডুগুলো কি তুমিই শেষ করবে? কালকে দুটো খেলে। আরে লাড্ডু থাক না বাবা, আর আমি অত আমরা এখন আমরা খাই না। একটা লাড্ডু, একটা পানপাপড়ি খাও। আমার মনেও ছিল না, আমি নাহলে ওকে ওর জন্য ওকেই দিতাম। না, তুমি কেন লাড্ডুগুলো প্রতিদিন খাবে? তুমি কে? ও তোর এতক্ষণ খেতে ইচ্ছে করে না? না, আমার এখন খেতে ইচ্ছে করে না, আমার যখন ইচ্ছে করবে আমি তখন এই লাড্ডুটা খাবো। আমি রাত্রিস বর্তে আচ্ছা ঠিক আছে, তুই যখন তুই একটা তাহলে তোর জন্য নিয়ে যা। ওগুলো নিয়ে গিয়ে কি করবে? 15 দিন ধরে বাসি করে আনবে। কালো মিষ্টি 15 দিনের বয়স, আমি একটু খেয়ে নিয়েছি। ওইটা কিন্তু আমার ভাগের ছিল। যেই ওর বাবার কাছ থেকে লাড্ডুটা কেড়ে নিয়েছি, সাথে সাথে ওর হাতে ঘা লেগে গেছে। দেখো এইবার কাণ্ড। টিফিনে দিয়েছিলাম আর দুজন খেয়েছিলাম, আর লাস্ট যেটা ছিল সেটা আমি বলেছিলাম যে ওটা কিন্তু আমার। খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমি আর তুমি খাবো। মাকে বলো একটু মা দাও, একটু আবদার করে মা দিয়ে দেবে। মা একটু দা, মা দা।
তোমাকেই দিলাম কিন্তু বাবাকে দেবে না, বাবার পক্ষে যাস কেন রে? বাবাকে দেবে না। ও তো আমার কাছ থেকে লাড্ডুটা নিয়েছিল ও আর ওর বাবা একসাথে খাবে বলে। আমি যখন বললাম বাবাকে কিন্তু দিবি না, তখন কি ভাগ্যে কথা শুনেছে, কিন্তু পরে এই লাড্ডুটা ওর বাবাই খেয়ে নিয়েছে। ও কি আর পুরোটা খেতে পারে? চাকদা কেবিএম ছাত্রমিলনীর মাঠে আজকে এসেছিলেন নচিকেতা। তোমরা অনেকেই জানো, অনেকে গেছিলেও। ভিড়ের পরিমাণটা শুধু দেখো, তারপরেই ঘটে গেল সেই দুর্ঘটনা। সরকারি হাসপাতালের পরিবেশ, সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছ শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরে কামাই হবে মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আজ সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না। দুপুরবেলা ঘুম থেকে উঠেও শরীরটা ঠিক চলছিল না, ভালো লাগছিল না, কেমন যেন একটা লাগছিল, অস্বস্তি হচ্ছিল। কিন্তু এইখানে এসে যে এরকম মারাত্মক সিচুয়েশন হবে একদমই ভাবতে পারিনি। কি হলো দাঁড়াও জানাবো। প্রধানমন্ত্রী চুরির দায়ে এটা কি অঘটনটা ঘটিয়েছে আজকে জানো না? ছাত্রমিলনী মাঠের আজকে অনেকে দেখেছে, যারা দেখেছে তারা সাক্ষী। উল্টে পড়ে গেছে, পুরো মাথা ঘুরে উল্টে পড়েছে। আর এই আরেকটা ছেলে সমানে, ওকে খেলনা কিনে দেওয়ার সুযোগ আমরা পাইনি। ও এরকম অবস্থা, পুরো মাঠের মধ্যে পুরো শুয়ে পড়েছে অজ্ঞানের মতন হয়ে গিয়ে, চোখে মুখে জল দিয়ে। মানে ওর একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে একটু যদি ব্যথা লাগে বা একটু যদি পায়ে কেটে যায়। মাঠে এত ভিড় ছিল, বলছি মাঠে এত ভিড় ছিল, মাঠে উঁচু নিচুটা আমি দেখতে পাইনি, পড়ে গেছি। পড়ে গিয়ে পাটা মচকে গেছে, পাটা মচকে গিয়ে এত ব্যথা হয়েছে। রাকেশ আমাকে বলছে যে তুমি একটু এগিয়ে আসো আমার কাছে। আমি বলছি আমি যেতে পারবো না, পা ব্যথা করছে, পা মচকে গিয়ে, আর আমি কেমন যেন চোখে মুখে অন্ধকার দেখছি। আমি তখনই বুঝতে পেরেছি আমি যদি শুয়ে পড়ি তাহলে ঠিক হতো, কিন্তু ওখানে তো শোয়ার জায়গা নেই, বসারও জায়গা নেই, কিছু জায়গা থাকার না থাকারই কথা। আমি বুঝতে পারছি যে আমি পড়ে যাবো। ভাগ্যিস রাকেশ তার আগে আমাকে দেখেছে, না দেখতে পেতাম আমি ওখানে পড়ে থাকতাম। মানে অত ভিড়ের মধ্যে তো কেউ দেখতেও পাচ্ছে না, আমাকে কেউ চেনেও না। পড়ে যাওয়ার পরে সব বুঝতে পারছি, চোখে মুখে জল দিচ্ছে, আমার কোনো সারই নেই, ব্যাগ পড়ে মানে আমি আগে গিয়ে আমি সিচুয়েশন থেকে বুঝতে পেরেছি। আমি ভাবতে পারিনি যে ওরকম পড়ে যাবে। আমি ভেবেছি চোখ মুখ অন্ধকার দেখছে, ঠিক আছে, আমি একটু জড়িয়ে ধরে রেখেছি যাতে সাপোর্টটা দিয়ে। আর ওর কাছ থেকে আগে ফোন টোনগুলো নিয়ে আমার পকেটে রাখলাম, ওর হাতের ব্যাগ সব নামিয়ে আমার পাশে রাখলাম। এইবার হঠাৎ করে যেহেতু পাটা ছুলে গেছে, রক্ত বেরিয়েছে হালকা হালকা, এবার ওই সমস্ত কারণের জন্য ও এরকম অজ্ঞান হয়ে গেছে। পুরো অজ্ঞান হয়ে শুয়েই পড়েছিল পুরো। আমি সাথে সামনে একজন দিদি মানে কথা বলছিল, তাকে এই ও দিদি করে মানে পিঠের মধ্যে থাপড়ে ওনাকে ফেরালাম। এদিকে ফিরলো, ওদিকে ফেরার পরে থাক দেখতে হবে না থাক, ওদিকে উনি ফিরে তারপরে ওকে ধরলো। আর আমি সমানে জল ছিটাচ্ছি চোখে মুখে। আরও 2-3 জন আমাকে তারা চেনে সবাই, যেহেতু ছাত্রমিলনী মাঠ এদিকে প্রায় প্রত্যেকেই পরিচিত, তারা 2-3 জন এসে সঙ্গে মানে সাপোর্ট দিয়ে ইয়ে হলো আর কি। এমন করে যখন মাথাটা ঘুরে পড়েছি, আমার পাটা তো মচকেছে, বা পাটা তো এরকম হয়ে থাকার কথা, এরকম করে বসেছি। যখন উল্টে গেছি এরকম বুঝতে পারছি, পাটা সোজা করতে পারছি না, কোনো মানে শরীরে শক্তি নেই। আর ঘাড়েও মচকা লেগেছে, এখানটা ব্যথা করছে, পুরো এমনভাবে জল দিয়েছে আমি এখন পুরো ভেজা। আমার ড্রেসটা না চেঞ্জ করলে নয়। তুমি যাও আগে চেঞ্জ করো, এসব পরে হবে আবার। ছেলেটা এত মানে কম বোঝে, খেলনা করেই যাচ্ছে, এমন অবস্থা। ঘড়িতে 11টা 5 বাজে, 10টার সময় বাড়ি ঢুকেছিলাম। 1 ঘন্টা ধরে বসে পায়ে বরফের শেক দিলাম। যদি পাটা অকেজো হয় তাহলে তো কোনো কাজই করতে পারবো না। পাটাই হলো মানুষের মেন, পাটা অকেজো হলে কোনো কাজই করতে পারবো না। ইচ্ছে ছিল তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেই শেয়ার করতে গিয়ে যে এই অবস্থা হবে, যদি জানতাম এত ভিড় হবে তাহলে যেতাম। যখন চলেই গেছি, ভিড়ের মধ্যে পড়েই গেছি, তখন ভাবলাম যে একটু ভিডিও করে আনি। ভিডিওটা করেওছি, বেরোনোর সময় যে এই কীর্তি হবে ওইখান থেকে কে জানতো। 11টা বাজে, অন্যান্য দিন এরকম সব কাজ হয়ে যায়, না হয়েছে খাওয়া, না হয়েছে দেখো বিছানাপত্র এখনো ব্যাগ ওখানে পড়ে আছে, কি অবস্থা। বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেল। ব্যাস একটু সুস্থ হয়ে দেখো শুরু করে দিয়েছে।
আমি বসে থাকতে পারি না তা না, কিন্তু আমি কাজ ফেলে বসে থাকতে পারি না, এটাই হলো কথা। তোমাকে তো বললাম যে আমার একটু লেট হয়, আমি একটু লেজি, এটা মানছি আমি, কিন্তু আমি সব করে দিচ্ছি। যা গরম পড়েছে না, এই সবজিগুলো যদি বাইরে থাকে না পচে যাবে, প্লাস্টিকে আছে, এগুলো সব ফ্রিজে ঢোকাচ্ছি। তুমি একটু বেশি কাজ দেখাও মাঝে মধ্যে, জানো তো? আমি তো তোমাকে বললাম এগুলো আমি করে কটা বাজে একটু ঘড়িটা দেখাও সবাইকে। যে কটাই বাজুক, 12টা বাজে তো, 12টা বাজে, আমার 12:30 বাজতো সব কাজ শেষ আচ্ছা করতে। এবার একটা জিনিস তোমাকে দেখাই, ফলের ঝুড়িটা আমি এখন কি করে তুলবো? কলাগুলো ধূপধাপ পড়বে, তাও তো ওই যে বর্তমান কলাগুলো তুলতে পারিনি ধুলো করে। কোথায় রাখবো? মাথায় নিয়ে বসে থাকবো? আর এই লোকটাকে আমি বলেছিলাম আজকে ডিম কিনতে 15টা ডিম, সেদিকে তোমাকে বলেছিলাম 1 ট্রে ডিম নিয়ে এসেছে। এত বাজে ডিমগুলো সেদ্ধ করা যাচ্ছে না, অমলেট করে খেতে হচ্ছে। কতগুলো আছে একটু দেখাও, এদিকে আসো। দেখেছো কতগুলো আছে? এরপরে যে ও 1 ট্রে ডিম নিয়ে এসেছে, যেই গরম পড়েছে, এই গরমে ওই ডিমগুলোকে কোথায় স্টোর করবো? কোথায় স্টোর করবো? আমাকে উত্তরটা দাও। বাড়িতে নিয়ে যাবো ভাবছি। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাবো ভাবছি, ফেটে ফুটে রাস্তার মধ্যে এসে পড়ে থাকবে। এখন কলাটা কোথায় রাখবো সেটা এগুলো ভাবছি। ব্যালেন্সের খেলা। খেয়ে নেবো। নারকেলটা ছুঁড়ে মারবো মাথার মধ্যে। শরীরটা এখন সুস্থ বোধ করছি, পায়ের মাঝখানে ব্যথাটা নেই, কিন্তু যে ছুলে গেছিলো ওই জায়গাটা আছে। অনেকক্ষণ বরফটা দিতে পেরেছো, তার জন্য এটা হয়েছে। আর আমি এখন ওই আর্নিকা খেতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না, আর্নিকা বাড়িতে নেই। হ্যাঁ, ও বাবা এটা আনলে কেন? এই যে তুমি আজকে গাড়িগুলো গুছিয়ে রেখেছো, সেই জন্য দাও। এই যে তোমার মাইনে আজকে। যা, ঢোকাতে পারছে না। পারছিস না? আছে? হ্যাঁ, পেরেছি। ব্যাস, জানো এরকম তো? করে সব সময় কাজ করবে, গুছিয়ে রাখবে, তাহলে তুমি মাইনে পাবে, ঠিক আছে? আর যদি আজকে ওইটা না গোছাতে, তাহলে তো বকা খেতে, টাকাও পেতে না। কাজ করলেই সাথে সাথে টাকা। আর যেই ট্রাক আবার এটা খরচ কি করে করবে সেটাও শিখিয়ে দেবো। এই খরচটা কিন্তু তুমি তোমার জিনিসপত্র কেনার পেছনে খরচ করবে, মানে এমনি এমনি এটা যা ইচ্ছে তাই কিনে নিলাম, আমাকে দাও টাকাটা, আমি চকলেট খাবো, তাহলে হবে না। ভালো ভালো জিনিস কিনতে দরকারি হবে। জিনিস, মনে করো স্কুলের ব্যাগটা কিনলে, যখন স্কুল ডে শুরু হবে বা নতুন, তারপর মনে করো জুতো কিনলে বা একটা বই কিনলে, ঠিক আছে? এইভাবেই ও রোজ ধৈর্যের সাথে একটু একটু করে জমাতে থাক। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, কাল আবার নতুন ভিডিওতে দেখা করবো তোমাদের সাথে। গুড নাইট, টাটা।